বাঙালির দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং, এই জায়গাগুলো তো বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার জন্য। আর দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং এর কথা যখন বলছি, সবার আগেই উঠছে কিন্তু দীঘার নাম। সমুদ্র সৈকত, সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে, আর সেই সমুদ্র সৈকতে মন ভরে যায় প্রত্যেক বাঙালির। শুধু বাঙালি কেন, বাংলার বাইরে থেকেও যারা এই দীঘায় ঘুরতে বেড়াতে আসেন তারাও বেশ বিভোর হয়ে যান। তবে এই দীঘা 100 বছর আগে কেমন ছিল, বা যেই দীঘাকে আমরা জানি সেই দীঘাই কি 100 বছর আগে ছিল, নাকি সেই দীঘা আজ জলের তলায়? আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও আমি আনছি। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের বাংলার অজানা কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো, দারুণ লাগবে এবং বেশ কিছু ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে। অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন, একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন, আর এই ধরনের বিশেষ বিশেষ কন্টেন্টগুলো আপনারা সেখানে পেতে পারেন। এবারে আসি দীঘার কথায়। দেখুন, এই যখনই গরম পড়ে বা এই যে শীতের সময়টায় হয়, তখনই আমাদের কিন্তু ঘুরতে বেড়াতে দীঘায় মন চাই, তাই না? আর সব থেকে সহজ একটা ব্যাপার হচ্ছে যে কলকাতা থেকে অনেকটাই কাছের একটা জায়গা, কিন্তু কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা, মানে বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দীঘা আসা এই মুহূর্তে কোনো ব্যাপারই না, মাত্র কয়েক ঘন্টার জার্নি। কিন্তু জানেন কি, একটা সময় ছিল যখন এই দীঘায় যেতে কয়েক ঘন্টা না, কয়েক দিন লেগে যেত। আগে হ্যাঁ, দীঘায় পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যেত। মানে কলকাতা থেকে যখন সাহেবরা, মানে ইংরেজ বাবুরা যখন দীঘায় ঘুরতে আসতেন, সেই সময় তাদের সময় লেগে যেত 2 থেকে 2.5 দিন। তার অন্যতম বড় কারণ হচ্ছে সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, এত উন্নত ছিল না। সেই সময় দীঘা আসার জন্য বা এই সমুদ্র সৈকতে আসার জন্য যানবাহন বলতে ছিল নৌকায় করে আসা, তারপর হাতিতে করে আসা বা ঘোড়ায় করে আসা। তো এই ছিল গিয়ে যাতায়াতের ব্যবস্থা। কিন্তু কালক্রমে দীঘা উন্নত হয়, স্বাধীনতার পর থেকে উন্নয়ন আরো বাড়তে থাকে, এবং 7-এর দশক সেই সময় থেকে তো দীঘার উন্নয়ন একেবারে চচ্চড়িয়ে হয়। আর এখনকার কথা যদি বলি তাহলে তো বলতেই হবে না, দীঘা বলা যেতে পারে অন্যতম ফেভারিট ডেস্টিনেশন হয়ে গিয়েছে বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। এবারে এই দীঘার 100 বছর আগের ইতিহাস একটু তুলে ধরি আপনাদের সামনে। দীঘায় ইংরেজ সাহেবরা প্রথম আসেন 1775-এ। ওয়ারেন হেস্টিংসের সময়কার কথা বলছি, যখন বাংলার ভাইসরয় ছিলেন তিনি প্রথম আসেন সেই সময় দীঘাতে। সেই সময় তিনি একটি বাংলোও তৈরি করেছিলেন। আমি যখন ওয়ারেন হেস্টিংস এর প্রসঙ্গ তুললামই, তখন আরো একটি ভিডিওর কথা আমি সাজেস্ট করবো আপনাদের। কয়েকদিন আগেই আমি একটি ভিডিও করেছিলাম যে এই ওয়ারেন হেস্টিংস এর জন্য বাংলার আতঙ্ক তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল সেই ভিডিওটি জানার জন্য আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। ওয়ারেন হেস্টিংস যে বাংলোটি তৈরি করেছিলেন সেখানে তারা থাকতেন, বিশ্রাম নিতেন, এবং বেশ কয়েকটা দিন ছুটির মোড়ে সেখানে তারা কাটিয়ে যেতেন। সামনেই এত মনোরম অপূর্ব এক সমুদ্র সৈকত, তা থেকে তাদের বেশ মন ভুলতো। তার পাশাপাশি তারা ফিশিং করতেন, সেখানে স্নান করতেন সমুদ্রে, সানবাথ নিতেন তারা, যেটা ইউরোপিয়ান কালচার আর কি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে বলি যে সেই জায়গাটি, মানে যে দীঘাকে আমরা চিনি, সেই দীঘা কিন্তু সেই সময় ছিল না। 1775-এর কথা বলছি আমি। সেই সময় জায়গাটির নাম ছিল বীরকুল পরগনা। আগে হ্যাঁ, তাহলে এই বীরকুল পরগনার কি হলো? ধীরে ধীরে ভূমিধস হতে থাকলো। আপনারা জানেন, যখনই কোনো জলাশয় বড় থাকে বা নদী বা সমুদ্র এরকম প্রবল জলরাশির কিছু একটা থাকে সামনে, সেই জলরাশি বিভিন্ন সময় বন্যা হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, বা অন্য যে কোনো কারণে হতে পারে, ভূমিধস হয় এবং গ্রাস করতে থাকে মাটি এই ধরনের জলাশয়গুলি বা সমুদ্র বা নদী। আপনারা মুর্শিদাবাদে বা রাজ্যের বিভিন্ন জায়গায় নদী ভাঙনের কথা তো শুনেইছেন। তো অনেকটা সেই রকমই সেই সময় এই বীরকুল পরগনা একেবারে সমুদ্রের গ্রাসে চলে যায়। মানে যে আসল দীঘা, সেই দীঘা কিন্তু এই মুহূর্তে সমুদ্রের নিচে। এমনকি
ওয়ারেন হেস্টিংসের তৈরি করা যে বাংলো এবং তার কিছু কাজ সেখানে মানে তাদের সুবিধার্থে, সেই স্ট্রাকচারগুলো পুরোপুরি ভেঙে পড়ে, জলের তলায় চলে যায়। এরপরে আস্তে আস্তে সময় পেরোতে থাকেন। 1780 সেই সময় ইংরেজরা আরো বেশি বেশি করে আসা শুরু করলেন। এবারে বলে রাখি, সেই সময় মানে সেখানে রাজ্যের অন্যান্য জায়গা থেকে লোকজনের এতটা আগমন হতো না। সেই সময় ইংরেজ বাবুরা তারা নিজেদের আহ্লাদ মেটাতে, নিজেদের আনন্দ ফুর্তি করার জন্য তারা এই দীঘায় আসতেন, এত সুন্দর একটা মনোরম পরিবেশে। কিন্তু যাতায়াতের তো সমস্যা ছিলই। তো তারপর আস্তে আস্তে সেই যাতায়াতের সমস্যা কিভাবে ঠিক হলো সেই কথাতেও আমি আসবো। এরপর চলে যাই 1921 সালে। সেই সময় দীঘায় ঘুরতে যান তৎকালীন হ্যামিল্টন কোম্পানির কর্ণধার তথা একজন পরিবেশ প্রেমী বলে পরিচিত জন ফ্রান্সিস স্নেইথ। তিনি দীঘায় যান ঠিক একই রকম ভাবে, প্রথমে নৌকো করে, তারপর সেখান থেকে ঘোড়ার গাড়ি, তারপর হাতির পিঠে চেপে। তো তিনি সেখানে গিয়ে মনোরম পরিবেশ দেখে একেবারে বিভোর হয়ে যান এবং সেইখানে তিনি একটি বাড়ি বানান, যেটি সানউইক হাউস নামে এখনো পরিচিত এবং বর্তমানে সেটি পশ্চিমবঙ্গ যে বিদ্যুৎ পর্ষদ রয়েছে সেই বিদ্যুৎ পর্ষদের একটি গেস্ট হাউসও। তো সেটি এখনো রয়েছে, সেই নিদর্শন মানে 100 বছর আগেকারের যে নিদর্শন, সেই নিদর্শন এখনো আপনারা সেখানে পাবেন। এবারে কালক্রমে দীঘার কিন্তু চাহিদা বাড়তে থাকে। ব্রিটিশ সাহেবরা তারা আসা শুরু করেন এবং সাধারণ মানুষের মধ্যেও মানে ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও এটা বুঝতে থাকেন যে এই জায়গাটার একটা মানে স্পেশালিটি মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে, মানে গুরুত্ব মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এরপর ধীরে ধীরে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা চলে যাই। স্বাধীনতা পরবর্তী সময়ে এই জন স্নেথ, যিনি দীঘার যে সৌন্দর্য সেই সৌন্দর্যে বিভোর হয়ে গিয়েছিলেন, তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে এই দীঘাকে উন্নত করার বা দীঘার উন্নয়নের জন্য দরবার করেছিলেন। তো বিধানচন্দ্র রায় তিনিও তার কথা মতো বা তার পরামর্শ মতো এই দীঘার উন্নয়নের দিকে নজর দেন এবং বেশ কিছু উন্নয়ন তিনি করেন। পিচের রাস্তা তৈরি করা হয় এবং যাতায়াতের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করা হয়। তো সেই সময় দীঘা যাওয়ার একটা উপায় ছিল ট্রেনে করে খড়গপুর এবং খড়গপুর থেকে তারপর দীঘা যাওয়ার একটা রাস্তা। 1970-এর পর থেকে দীঘায় যাওয়ার জন্য ব্যাপক পরিবর্তন আসে। আর যদি আমি হালফিলের কথা বলি তাহলে তো এটা আর আলাদা করে বলতেই লাগে না যে দীঘায় যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। সেখানে হোটেল থেকে শুরু করে, রিসর্ট থেকে শুরু করে কিরকম সেখানে সব তৈরি হয়েছে, কত বড় মার্কেট তৈরি হয়েছে, মানুষের জীবন জীবিকার একটা বড় সেখানে সংগ্রহ তৈরি হয়েছে, মানে জীবন জীবিকা করার একটা উপায় সেখানে তৈরি হয়েছে। তো সার্বিকভাবে বলা যায় যে দীঘা এই মুহূর্তে একেবারে ডেভেলপ একটি জায়গা। কিন্তু 100 বছর আগে এরকমটি একেবারেই ছিল না। তো দীঘার 100 বছর আগের যে সত্যি সেটা জেনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।